আলোচনা হোক নাগরিক অধিকার কি পাচ্ছে। আমাদের কারো জন্ম নিয়ে আলোচনা করা প্রয়োজন নয়। আমাদের আলোচনা হোক যে 2010 সালে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আজকের আছেন, তিনি তখন বিরোধী দলে ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, পশ্চিমবাংলার সরকার যদি কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদেরকে ডিএ নিতে না পারে, এই সরকারকে তাহলে সরকারে থাকা উচিত নয়, অর্থাৎ সরকার থেকে চলে যাওয়া দরকার। তাই আজকে প্রশ্ন তুলতে হবে, সরকারি কর্মচারীরা তাদের ডিএর জন্য কলকাতা রাজপথে যে আন্দোলন করছে, কেন তৃণমূল সরকার এখনো তাদের ডিএ বুঝিয়ে দিতে পারলো না? এই আওয়াজটা তুলতে হবে। কে কোথায় জন্ম হয়েছে সেই নিয়ে ভাবার সময়ও নেই, সেই নিয়ে আলোচনার সময়ও নয়। আজকে কটুকথার রাজনীতি হচ্ছে। কটুকথার রাজনীতি হতে হতে দেশের সর্বোচ্চ যিনি নাগরিক, যিনি দেশের রাষ্ট্রপতি, তার সম্পর্কেও বাজে মন্তব্য করতে ছাড়ছে না বর্তমান কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাই বাবা মার জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হন, সজাগ হন। যারা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, ছাত্র যুবের অধিকার নিয়ে কথা বলবে, দলিত আদিবাসী অধিকার নিয়ে কথা বলবে, সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলবে, সর্বোপরি মানুষের অধিকার নিয়ে যারা কথা বলবে তাদের সাথ দিন। আর যারা এই কটু কথার রাজনীতি করতে চাইছে তাদেরকে জনবিচ্ছিন্ন করুন, ভোটের মাধ্যমে তাদেরকে পরাস্ত করে যারা মানুষের কথা ভাবছে, সমাজের কথা ভাবছে, দেশের কথা ভাবছে, তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হবে তো নাকি ভাই? আচ্ছা, আমি একটা জিনিস আস্তে আস্তে ভাবছিলাম, যদি আমাদের দল এটাকে অনুমোদন দেয়, যদি আমাদের দল অনুমোদন দেয়, আগামী দিনে ভালো কোনো একটা মুখকে এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে দাঁড় করাবো, সাথ দেবেন তো নাকি? যদি আমাদের দল অনুমোদন দেয়, একটা ভালো মুখকে দাঁড় করাবো। দলের চোখে যে ভালো মুখ বিশ্বজিৎ দা হতে পারে, মালিক ভাই হতে পারে, অ্যাডভোকেট হতে পারে। আর জোর করে যদি আমাকে দাঁড় করিয়ে দেয়, কি হবে ভাই? হ্যাঁ, তাহলে দল আমি দলের কাছে প্রস্তাব রাখবো, দল অনুমোদন দিলে ভাববো, দল যদি অনুমোদন দেয় ভাববা, আমি প্রস্তাব রাখবো, দল আলোচনা করুক। ওই প্রসঙ্গে থেকে এই প্রসঙ্গে সরে আসি। তাহলে আমাদেরকে কটু কথা রাজনীতি বর্জন করতে হবে। কে বলছে হাতের কবজি কেটে নেব, কে বলছে চামড়া তুলে নেব। আর সেই দলের সুপ্রিমোরা সবসময় গণতন্ত্রের কথা বলছে। বেশি বক্তব্য দেবো না, রাস্তা খুব জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, মানুষের চাহিদা হলে কি হবে? সাধারণ মানুষ তো অসুবিধা হচ্ছে না? না ভাই, তা আপনাদের বলছি, যারা উপস্থিত হয়েছেন, এখানে এসেছেন, আইএসএফ কি চাইছে, আইএসএফ এর আইডিওলজি সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছে। তবে আমি আপনাদের বলি, আপনারা যদি আমাদের সুযোগ দেন, বিধানসভার পরে পৌরসভা নির্বাচনে ভোট হয়েছে কি হয়নি আমরা সবাই জানি। আমাদের এখান থেকে প্রার্থী জিতার জায়গায় ছিল, কিন্তু মারধর করে ভোট লুট হয়েছে। আর আপনাদেরকে আমরা কয়েকটা বিষয়ে স্পেশাল ফ্যাসিলিটি দেবো। প্রথম কথা হচ্ছে, আমরা যাদেরকে ভোটে দাঁড় করাবো সেই প্রার্থীর এক স্থাবর যা সম্পত্তি আছে, টোটাল হিসাব আমরা আমাদের রাজ্য অফিসে রাখবো। তারপরে সেই প্রার্থীকে নিয়ে বুথে বুথে মানুষের দ্বারে যাব। মানুষ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সে পরিষেবা দেবে এবং তার পরের বছরে তার অডিট করিয়ে তার হিসাব আমাদের রাজ্য অফিসে জমা করব। এবার রাজ্য অফিসে জমা করলাম, প্রথম বছরে দেখলাম তার স্থাবর সম্পত্তি মিলিয়ে সে 10 লাখ টাকার মালিক। আর এক বছরের ভোটে দাঁড়িয়ে সদ্য মেম্বার হয়ে, সমিতির মেম্বার হয়ে, জেলা পরিষদের মেম্বার হয়ে সে আরো 40 লাখ টাকা ইনকাম করে 50 লাখ টাকার মালিক হয়ে গেছে। তাকে আমরা সাথে সাথে শোকজ করব। সে টাকা কোথা থেকে পেল, কিভাবে সে 40 লাখ টাকা ইনকাম করলো, সোর্স অফ ইনকাম কি আছে তার কাছ থেকে জানতে চাইবো। যদি সে সোর্স অফ ইনকাম দেখাতে পারে, এক বছরে 40 লাখ টাকা কিভাবে ইনকাম করেছে যদি দেখাতে পারে, ওয়েল অ্যান্ড গুড, তাকে এখানে নিয়ে আসবো। এইরকম জায়গাতে বা মাঠে প্রোগ্রাম করে তাকে বলবো, এক বছরে 40 লাখ টাকা বৈধ পন্থায় কিভাবে ইনকাম করেছো তার ফর্মুলাটা ডায়মন্ড হারবার বাসীকে জানিয়ে দাও। আমরা সবাই ডায়মন্ড হারবার যারা মানুষ আছে, আমরাও 40 লাখ টাকা বছর ইনকাম করে দেখাবো। আর যদি সেনা দেখাতে পারে, 10 লাখ টাকার মালিক ছিল, সারা জীবন ধরে 10 লাখ টাকা ইনকাম করেছে, ভোটে দাঁড়ানোর সময় একটা মিড়ি 3 বার কিনেছে, ভাঙা সাইকেল ছিল, বাইক ছিল না, তার ডায়মন্ড হারবার টাউনে তার
ফ্ল্যাট হয়ে গেছে, নদীর ওপরে হলদিয়াতে তার ফ্ল্যাট হয়েছে, মন্দারমণিতে হোটেল কিনেছে, দীঘায় হোটেল কিনেছে। তার যেগুলো যদি বার হয় আমরা কি করব? আমরা আমাদের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে তাকে পুলিশের হাতে থানায়, লোকাল থানায় তুলে দেব। আমরা চুরি করে, যারা জনগণের ট্যাক্সের টাকা লুট করে কেউ যদি আত্মসাৎ করে, তাকে আমরা বীর বলে আখ্যায়িত করব না, তাকে আমরা আইনের হাতে তুলে দেব এবং সেই জায়গায় পরবর্তীতে আবার নতুন করে নির্বাচন করে ভালো লোককে নির্বাচিত করব। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। ভোট যখন চাইতে যায়, যখন কন্টেস্ট করে, যে প্রার্থীরাই দাঁড়ায় না কেন, সবাই কিন্তু একটা কথা বলে। আর টোটাল একটা বুথে যদি খুব বেশি হলে 400 বাড়ি থাকে, বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ভোট চাইতো নাকি ভাই? কাকা, মামা, জাটা, নানা, খালা, ফুফু যা বলার দরকার বলে ভোটটা নিয়ে নেয়, আর বাকি 4.5 বছর তাকে খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের মাধ্যমে বলছি, বাজার এখানে অনেক মানুষ যাতায়াত করছে, আপনাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, ভোটের সময় আমাদের সদস্যরা, আমাদের পার্টির যারা ক্যান্ডিডেট আছে, যেমন ভাবে আপনার বাড়ির দ্বারে গিয়ে ভোট চেয়েছে, যদি এদেরকে সুযোগ দিয়ে ভোটে জেতান, আগামী 5 বছর আপনার ভোটারদেরকে মেম্বারের বাড়ি আসতে হবে না, ভোটারদের বাড়ি গিয়ে তার এখতিয়ারে যে পরিষেবা আছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে একভাবে 5 বছর পরিষেবা দেবে। একবার সুযোগ দিয়ে দেখুন। ভোটের সময় তো মামা, খালা, নানা, জ্যাঠা বলে ভোটটা নিয়ে নেয়, আর ভোট মিটে গেলে মেম্বারকে খুঁজে পাওয়া যায়? 500-1000 টাকা কম করে একটা সার্টিফিকেট নিতে গেলে দিতে হয়, রেকমেন্ডেশন লাগবে, সিগনেচার লাগবে, 500-1000 চাই, না হলে পাবে না। এরকম হয় না ভাই? তো আপনাদের বলছি, আমাদেরকে যদি একবার জিতিয়ে দেখুন, তাহলে আমরা ভোটারদেরকে আর মেম্বারের বাড়ি আসতে হবে না, মেম্বার ভোটারদের বাড়ি গিয়ে সে পরিষেবা প্রদান করবে। তার প্রতিজ্ঞাবদ্ধতার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই মঞ্চ থেকে নিচ্ছে। আর উন্নয়ন কেমন করে হবে? এসি ঘরে বসে উন্নয়ন হবে না, প্রধান বলে দেবে উন্নয়ন হবে না, মেম্বার বলে দেবে উন্নয়ন হবে না। গ্রাম সংসদ ডাকা হবে, গ্রামের সাধারণ মানুষ উপস্থিত হবে, গ্রামের সাধারণ মানুষ উপস্থিত হয়ে সেখান থেকে কথা বলবে, তারা বলে দেবে এই বুথে কজন বিধবা ভাতা পাওয়ার যোগ্য, এই বুথে কতজন বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য, এই বুথে কারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য, এই বুথে কাদেরকে 100 দিনের কাজ করার খুবই দরকার, এই বুথে কি কি উন্নয়ন হওয়া দরকার, এই বুথে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, বিদ্যুতের যে সমস্যা, গ্রামের মানুষ বসবে, গ্রামের মানুষ বসে যেটা ডিসাইড করবে, সেটা মেম্বারকে, প্রধানকে মাথা পেতে মেনে নিয়ে সেটাই অঞ্চল থেকে কিভাবে ডেভেলপ করা যায় তার ব্যবস্থা করা হবে। কোনো এসি ঘরে বসে উন্নয়ন চলবে না। আপনারা বলুন, যারা এখানে আছেন, কতজন ভুক্তভোগী বলুন তো আবাস যোজনা নিয়ে? কেন ভুক্তভোগী? 2018 সালে ভোট করতে দিয়েছে, 2018 সালে ভোট করতে দিয়েছে ভাই একটু রিয়াকশন দেবেন ভাই, রিয়াকশন দেবেন। ভোট করতে দিয়েছে? যদি ভোট হতো, বিরোধী দল থাকতো তো আবাস যোজনা এরকম দুর্নীতি করতে পারতো? আজকে বিরোধী শূন্য করে এই দুর্নীতি করছে। তাই আগামী 23 নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর হাতকে শক্ত করুন। আপনার বুথে আবাস যোজনা কারা পাবে, কোন মেম্বারের নেতা কোনো ঠিক করবে না, গ্রামের মানুষ বসবে, গ্রামের মানুষ বসে যে লিস্টটা করে দেবে, কোটা অনুযায়ী সেই লিস্টে আপনার এলাকার মানুষকে সেই উন্নয়ন করে সেই যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার দায়িত্ব থাকবে প্রধান মেম্বারের। একবার সুযোগ দিয়ে দেখুন। আপনারা বলুন তো, অনেক দেখেছেন শ্মশানের সাইডে বিউটিফিকেশন করার নামে 3,20,000 টাকার গাছ লাগানোর কথাই ধরছি, কর্মস্থানের আশেপাশে বা রাস্তার ধারে 20টা 10টা গাছ লাগিয়ে 3,20,000 টাকার এ লাগিয়ে দিচ্ছ তো ভাই, 3.5 লাখ টাকা লাগিয়ে দিচ্ছ তো। কি বলে রে ভাই ওটাকে? আরে স্কিমের যে বোর্ডটা আছে, নেম প্লেট স্কিমের যে প্লেটটা আছে, কিন্তু আপনারা কিছুই জানতে পাচ্ছেন না, কটা গাছ এসেছে, কত টাকা, কিছুই জানতে পাচ্ছেন না। শুধু টাকাটা দেখতে পাচ্ছেন 3,20,000 কি 3.5 লাখ টাকার স্কিম। কিন্তু ওই কাজটাই হবে আগামী দিনে যদি আপনারা আমাদের হাতে এই লোকাল বডির ব্যবস্থাপনা, যদি ব্যবস্থাটা আমাদের হাতে তুলে দেন, ওই কাজটাই আগামী দিনে হবে। আপনাদের নিয়ে পাশে নিয়ে বসা হবে, আপনাদেরকে জানানো হবে যে ওই বুথে এই টাকায় এইখান থেকে এই এত 100 কি 150 গাছ লাগানো হবে, এই জন্য এই প্রকল্প আছে। ওখানে 20টা গাছ লাগিয়ে যদি 80টা গাছ কেউ ঝেড়ে দেয়, তখন আপনারা জানতে পারবেন তো?
এখন জানতে পাচ্ছেন না কেন? গ্রাম সংসদ না করার জন্য। দেশের আইন আছে, গ্রাম সংসদের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে হবে, কিন্তু তৃণমূলের বন্ধুরা পঞ্চায়েতকে বিরোধী শূন্য করে টোটাল টাকা লুটপাট করে খাচ্ছে। তাই আপনাদের বলবো আগামী দিনে সজাগ হন, আগামী দিনের জন্য সজাগ হন, সতর্ক থাকুন। ভোটটা যদি আইএসএফ এর ছায়াতলে দেন, আইএসএফ এর হাতকে যদি শক্ত করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে এই পরিষেবাগুলো দেবো। আমরা বেশ কিছু বিষয় আপনাদের সামনে রাখতে চাই। আজকে মহিলাদের নিরাপত্তা, পশ্চিমবাংলার নিরাপত্তাতে কোন জায়গায় চলে গিয়েছে আমাদেরকে নতুন করে আর বলতে হবে না। কয়েকদিন আগে দেখলেন তো, কোথায়? কালিয়াগঞ্জে আমার এক বোনের সাথে অপকর্ম করলো। তার পোস্টমর্টম রিপোর্ট আসার আগেই তৃণমূলের বন্ধুরা বলে দিল ওটা নাকি সুসাইড করেছে, কে বললো নাকি বিষ খেয়ে নিয়েছে। ভাবতে পেরেছেন এরা কত বড় বড় বৈজ্ঞানিক, কত বড় বড় ডক্টর পোস্টমর্টমের আগেই বলে দিতে পেরেছে। তারপরে তার লাশটাকে কিরকম ভাবে তুলে নিয়ে যাচ্ছিল। আজকে পশ্চিম বাংলার মহিলারা সুরক্ষিত কি সুরক্ষিত নয় আপনারাই বলুন। আমরা যে উন্নয়ন করব আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কথা মতো উন্নয়ন করব। তার সাথে সাথে একটা শুধু আমি যুক্ত করে দিই, আমরা আপনাদের নিরাপত্তার স্বার্থে, এলাকার শান্তির স্বার্থে, এলাকার সম্প্রীতির স্বার্থে, আমরা এলাকার মহিলাদের বিশেষ করে নিরাপত্তার স্বার্থে যে সমস্ত অঞ্চলগুলো আপনারা আইএসএফ এর হাতে তুলে দেবেন, সেই অঞ্চলগুলোকে সিসিটিভি দিয়ে টোটাল অঞ্চলকে আমরা নিরাপত্তা বেষ্টিত করে রাখবো। আমার কথা শুনে তৃণমূলে যে সমস্ত চোর নেতা আছে, সবাই নয় ভাই, যারা তৃণমূলকে তাদের রুজি রুটির জায়গা হিসাবে ব্যবহার করে, সেই সমস্ত নেতারা আমার কথাটাকে নিয়ে খিল্লি করবে, বলবে একটা অঞ্চল কিভাবে সম্ভব, বোঝানোর চেষ্টা করবে। হাতে সবার গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট তো অনেকজনের হাতেই আছে। একটু সার্চ করে দেখুন তো, দুবাই সার্চ করে দেখুন দুবাইয়ে কত পার্সেন্টেজ ক্রাইম আছে, দেখবেন 0%-এর নিচে, মানে অর্থাৎ ক্রাইম নেই বললেই চলে। দুবাইয়ে ক্রাইম নাই বললেই চলে। কারণটা কি? টোটাল দুবাই দেশটা, আরো দেশ আছে, আমি দুবাইয়ের কথা বলছি, টোটাল দুবাই দেশটা সিসিটিভির মধ্যে যদি ঘেরা থাকতে পারে, তাহলে আপনারা যে অঞ্চলগুলো আমাদের হাতে তুলে দেবেন, আমরা আপনাদের সেই অঞ্চলকে সিসিটিভির মধ্যে ঘিরে রাখতে পারবো না ভাই? কি মায়েরা শুনতে পাচ্ছেন তো নাকি? মায়েদেরকে তো বলছে 500,000 দিয়ে ভুলিয়ে দিয়েছে। তো মায়েদের কথা বলি, 500,000 দিয়ে ভুলাচ্ছে আপনাকে, কিন্তু আপনার বাড়ির সন্তানটা যারা মেধা সম্পন্ন, মেধাযুক্ত সন্তান, সেই সন্তানকে আপনারা 500,000 দিচ্ছে, আর তাকে চাকরি করতে গেলে 20 লাখ টাকায় চাকরি কিনতে হচ্ছে। তাই মায়ের আওয়াজ তুলুন, 500,000-এ ভুলালে হবে না। আপনার বাড়ির সন্তানগুলো যাতে 330 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরি পায়, তার ব্যবস্থা মমতা ব্যানার্জিকে করতে হবে। আর তার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে তার ব্যবস্থা করতে হবে। 500,000 দিয়ে ভুলিয়ে দিচ্ছে। আপনার বাড়ির সন্তান যারা সরকারি চাকরি করছে, আজকে সাফিসিয়েন্ট সেখানে স্টাফ না থাকার জন্য, আপনার বাড়ির সন্তান যারা পুলিশে চাকরি করছে, সাফিসিয়েন্ট স্টাফ না থাকার জন্য 24 ঘন্টা দিন রাত এক করে আমার পুলিশি বন্ধুদেরকে চাকরি করতে হচ্ছে, কিন্তু তাদের হকের প্রাপ্য ডিএটা সরকার বুঝিয়ে দিচ্ছে না। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 500,000 পরে হবে, আগে আপনার বাড়ির সন্তান যারা সরকারি কর্মচারী, যারা পুলিশে চাকরি করছে, তাদের হকের ডিএটা আগে বুঝিয়ে দিক। এই আওয়াজটা মায়েদেরকে আগে তুলতে হবে। মায়েদেরকে 500,000 দিচ্ছে অঞ্চলের উন্নয়নের জন্য, ডেভেলপের জন্য। 1 বছরে 5 থেকে 10 কোটি টাকা আসছে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা আসছে, সেটা লুট হয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন, কথা বলুন। আপনারা আপনাদের সন্তানগুলো, বাচ্চাগুলো যে লোকাল প্রাইমারি স্কুলে যে পড়াশোনা করছে, একটু গিয়ে দেখে আসুন। এডুকেশন পলিসি বলছে সর্বোচ্চ 40টা ছাত্রছাত্রী থাকলে, সর্বোচ্চ, এই অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দাও, সর্বোচ্চ 40টা ছাত্রছাত্রী থাকলে একটা শিক্ষক দিতেই হবে। কিন্তু আপনারা বলুন, মায়েরা, বাপেরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের এলাকার যে প্রাইমারি স্কুলগুলো আছে, 400 ছাত্র, 300 ছাত্র, 250 ছাত্র, 2-3টা টিচার দিয়ে চলছে না। যেই ঘন্টা বাজাচ্ছে, সেই তালা খুলছে, সেই হাজিরি করছে, সেই ক্লাস নিচ্ছে। বলুন আপনার বাড়ির সন্তানগুলোর আজকে অবস্থা কোথায়? তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 500-1000-এ বিকিয়ে গেল মানে আমাদের বুঝিয়ে রাখলে হবে না। আপনার বাড়ির সন্তানের যেখানে বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করতে যাচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে আগে শিক্ষক দিক, এই আওয়াজটা তুলুন। আমি বললে কোনো রাগ হতে পারে, এই জানেন তো নাকি ভাই, যদিও পুলিশ নিয়ে ঘুরে আপনারা পাত্তা পান না, ভোটের সময় একটু পাবেন,
আমি বলেছিলাম 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাবো, ওনার এখন ভাইপো নেবেছে, একটু ধৈর্য ধরুন, আপনারা শক্ত হন, ওনাকেও নামাবো পাবলিকের কাছে। তো যে প্রসঙ্গে বলছি, অভিষেক ব্যানার্জি মহাশয় আপনাদের এলাকার এমপি, আর অভিষেক বাবুর হয়ে যারা লাঠি ধরে, ভোটের সময় যারা বুথ দখল করে, এই পৌরসভা নির্বাচনে যারা মারধর করলো, যারা মাথা ফাড়ালো আমাদের কর্মীদের, তাদেরকেও বলছি, অভিষেক বাবুর মেয়ে কোন স্কুলে পড়ে আপনারা জানেন? না জানাটা স্বাভাবিক। তারপরে বলছি, সরকারি স্কুল না বেসরকারি স্কুল? এটা জোরে বলুন। অভিষেক বাবুর মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করছে, আর অভিষেক বাবুর হয়ে যারা লাঠি ধরছে, অভিষেক বাবুর হয়ে যারা বুথ দখল করছে, অভিষেক বাবুদের হয়ে যারা মারধর করছে, অভিষেক বাবুদের হয়ে যারা ভাইয়ে ভাইয়ে অশান্তি করছে, অভিষেক বাবুর হয়ে যারা বম চুরাচুরি করছে, অভিষেক বাবুদের হয়ে যারা এলাকায় বিশৃঙ্খলা করছে, অভিষেক বাবুদের হয়ে যারা বুথ দখল করছে, তাদের সন্তানগুলো কোথায় পড়াশোনা করছে? সরকারি স্কুলে। সেখানে গিয়ে শিক্ষক পাচ্ছে তো। এই অভিষেক বাবুরা চায়, যাদেরকে দিয়ে মস্তানি করাচ্ছে, এদের পরের প্রজন্মগুলো অভিষেক বাবুর মেয়ে যদি আগামী দিনে রাজনীতিতে আসে, তাদের হয়ে লাঠি ধরবে, এই জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, বিধানসভায় আপনাদের জন্য আওয়াজ তুলেছি, বাংলার বঞ্চিত মানুষের জন্য আওয়াজ তুলেছি, যে পশ্চিম বাংলাতে প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করতে হবে। কারণ আপনারা জানেন, অভিষেক বাবুর মেয়ে যখন বেসরকারি স্কুলে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে, আর আপনার আমার বাড়ির সন্তানটা সরকারি প্রাইমারি স্কুলে পড়ছে, সে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না। অভিষেক বাবুর মেয়ে যখন ক্লাস 5-এ উঠছে, আপনার বাড়ির সন্তানটাও যখন ক্লাস 5-এ উঠছে, অলরেডি 5টা বছর অভিষেক বাবুর মেয়ের থেকে ইংলিশ আর কম্পিউটার এডুকেশনে আপনার বাড়ির সন্তানটা পিছিয়ে যাচ্ছে, তাই তো না? এইগুলো বলা মানে আমার রাগ, এত বলবে এখন জেলে ভরে দাও। তাই বিধানসভার মধ্যে আমি শিক্ষামন্ত্রীকে আওয়াজ তুলেছি, তাকে জানিয়েছি, অবিলম্বে পশ্চিম বাংলাতে প্রাইমারি স্তর থেকে, অবিলম্বে পশ্চিম বাংলাতে প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক। এই দাবিটা ভাই আমার ভুল আছে? এই দাবির জন্যই আমাকে কি তুই জেলে থাক। আমি বিধানসভার মধ্যে এসটি এসসি ভাইদের জন্য আওয়াজ তুলেছি, মন্ত্রীকে প্রশ্ন করেছি যে পশ্চিম বাংলায় আজ পর্যন্ত কতজন নন এসটি এসসি ভাই এসটি এসসি কোটায় চাকরি করেছে, কতজন ধরা পড়েছে, কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন এই প্রশ্ন করছি, মন্ত্রী তো উত্তর দিতে পারছে না, তখন মনে মনে ভাবছে বেটাকে কবে জেলে ভরবো, বেটাকে আবার জেলে ভরে দেবো। আমি প্রশ্ন করছি, আমি প্রশ্ন করবো না? আরে ভাই, এসটি এসসি কোটাতে আমার এসটি এসসি ভাইরা চাকরি করবে, আমার কাছে প্রুফ আছে, আমার ল্যাপটপে রাখা আছে। এসসি এসটি কোটাতে মুসলমান ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাইরাও চাকরি করছে, কিন্তু মুসলিম বা ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাইরা এসটি এসসি কোটায় চাকরি করবে না, তারা নন এসটি এসসি। এই প্রশ্ন কোনো যখনই তুলছি, মানুষের কথা যখন বলছি, আমাকে তখন জেলের মধ্যে রাখার পরিকল্পনা করছে। আমি কি প্রশ্ন করছি, এই 12 বছর সরকারে এসে কত বিঘে ওয়াকফ প্রপার্টি উদ্ধার করলো, তার লিস্টটা সরকারের কাছ থেকে চাইছি, মন্ত্রীর কাছ থেকে যখনই চাইছি, উত্তর দিতে পারছে না। আমাকে কিভাবে জেলের মধ্যে রাখবে সেই পরিকল্পনা করছে। আমি শুধু ওয়াকফ প্রপার্টি নয়, এখানে বাজার অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, তাদেরকে বলি যদি আমি ভুল বলে থাকি আমাকে এসে বলবেন, আমি রেকটিফাই করে নেব। হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি, যেটা হস্তান্তর যোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, এই তৃণমূল সরকারের আমলে এসে সেই দেবত্ব সম্পত্তিগুলো তৃণমূলের যারা দুষ্কৃতী আছে, তৃণমূলের ঝান্ডাকে রেখে যারা ওরা কথা করে বেড়াচ্ছে, তারা ওই সরকারের আমলে এসে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিকে বিক্রি করে দিচ্ছে। তার বিরুদ্ধে আইএসএফ আছে, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের যেমন লড়াই করছে, একইভাবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য লড়াই করছে। সেই জন্যই আইএসএফ এর শীর্ষস্থানীয় যারা নেতা আছে, কিভাবে জেলের মধ্যে রাখা যায় সেই চেষ্টা করছে। তবে একটা কথা, এখানে বিশ্বজিৎ দা আছে, মালিক ভাই আছে, জেলখাটা আরো আছে, আমিও আছি। এই জায়গাটাতে দাঁড়িয়ে একটা কথা আপনাদের জানিয়ে যায়,